মানুষের হৃদয়ের কথা বলে, নাটক মানব মুক্তির কথা বলে। নাটক হলো সমাজের দর্পণ। নজরে বাংলা এবার নিয়ে এসেছে এক নতুন ধারাবাহিক, নজরে বাংলা নাট্যদূত। প্রতি সপ্তাহের মঙ্গল ও শুক্রবার ঠিক সন্ধ্যে 7টায় আপনারা দেখতে পাবেন নাট্যদূতদের, যে দূতেরা নাটকের মধ্যে দিয়ে সমাজ গঠন করে, সামাজিক অবক্ষয়, কুসংস্কার, বিবিধ সমস্যা সকলের সামনে তুলে ধরেন এই দূতেরা। আজ আমরা হাজির হয়েছি এমনই এক নাট্যদূতকে নিয়ে নজরে বাংলা নাট্যদূত অনুষ্ঠানে। হবে আড্ডা, গল্প, কথা এবং তাদের প্রযোজনা নিয়ে। দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল নজরে বাংলা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন, কমেন্টস করে আপনাদের মতামত জানান, আর সঙ্গে ফলো করুন ফেসবুক পেজ, দেখুন ওয়েব পোর্টাল www.nojore-bangla.com। নজরে বাংলা নাট্যদূতের আড্ডার আসরে আবারও আমরা হাজির হয়েছি আর এক নতুন নাট্যদলকে নিয়ে। এই দূতদের সাথে কথা বলবো এবং জানবো তাদের নানান গল্প। আমাদের মধ্যে আজকে পেয়েছি গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য মহাশয়। আচ্ছা, গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থা এতদিন ধরে, দীর্ঘদিন ধরে কাজ করছে। তো এই যে সংস্থাটা গড়ে ওঠার যে ইতিহাস, সেই সম্পর্কে যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, এই বিষয়টা একটু বলি। সেটা হচ্ছে যে আমি খুব ছোট থেকেই নাটকে অভিনয় করি। মানে এই যে ছেলেবেলায় নাটক করার পরে যে নাটকের ভালো লাগাটা লেগে গেল, ওই ভালো লাগাটাই এই নাট্যদল তৈরির পিছনে একটা কারণ। তা 1995 সালের তার আগে আমরা এমনি বাগানে বাগানে ছেলেপেলের জোগাড় করে নিয়ে নাটক করতাম। নাটক করতে করতে হঠাৎ মনে হলো আমরা নাট্যদল করবো। ঠিক আছে, চলো সব ছেলে মেয়েকে জোগাড় করলাম। তখন গরমকাল, ওই 9ই মে 1995 সাল। তখন ওই 9ই মে যে 25শে বৈশাখ, এটা মাথায় নেই, সত্যি মাথায় নেই। 9ই মে সন্ধ্যেবেলা বিকেলবেলা সবাইকে সময় পেলাম, চলো সবাই মিলে আমরা নাট্যদল করবো, একটা নাটক তৈরি হবে। নাটক করছি। এবার নাটকে সবাইকে বলা হয়েছে তোমরা এক কাজ করবে, সবাই 5টা করে নাটকের দলের নাম নিয়ে আসবা। এবার আমরা এসছি ভেবে চিন্তে, কেউ 5টা দল, কেউ 7টা নাটকের দলের নাম, সব নামকরণ নিয়ে রেডি হয়ে এসছে। যেমন এবার এই নামটা, নাটকের নাম সবাই এক একটা নাম বলছে, সেই নামের মধ্যে কোথাও রবীন্দ্র নাট্য সংস্থা নেই, ছিল না। এবার একজন বয়স্ক লোক হঠাৎ বলছে, বা তোমরা এখানে কি করছো? না, নাট্যদল হচ্ছে, নাটক। বাহ, খুব ভালো কথা, তোমরা নাটক করবা। হ্যাঁ, ও আমাকে বলছে, হ্যাঁ বিশ্বনাথ তো খুব এখানে ওখানে। তখন আমাকে নাটক পাগলই বলতো সবাই। হ্যাঁ, ওই ছেলেপিলে নিয়ে নাটক করছি, বাগানে, মাঠে ইত্যাদি। তা না, ও তো খুব নাটকের ছেলে, ভালো নাটক করছো। তার নাটকের নাম কি হলো? তাই ও বলছে এই, ও বলছে সেই রকম নাম বলছে একটা নাম। কেউ হঠাৎ ওই বয়স্ক লোকটা বলছে, তোমরা তো নামগুলো ঠিক হচ্ছে না। বলছে কেন? বলছে আজকে 9ই মে, আজকে 25শে বৈশাখ, জানো? তখন বললাম হ্যাঁ তাই তো, 25শে বৈশাখ, তোমরা এইসব নাম দিচ্ছ? রবীন্দ্র নাট্য সংস্থার নাম, রবীন্দ্রনাথের নাম। এই যে উনি বললেন, সেখান থেকে আমাদের অত 15-20টা নাম সব কিছু ধোয়ায় চলে গেল। নাম হলো রবীন্দ্র নাট্য সংস্থা। 95 সালের 25শে বৈশাখ সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালিয়ে সেই প্রথম শুরু, রবীন্দ্রনাথের গলায় মালা দিয়ে। তার পরবর্তীতে আমরা আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই সময় ওখানে আমি শুরু যাদের নিয়ে করেছি, সেটা হচ্ছে আমাদের এলাকাটা। আমি প্রথম যেখানে শুরু, সেটা হচ্ছে ওটা অবিভক্ত 7 নম্বর ওয়ার্ড, এখন সেটা 9 নম্বর ওয়ার্ড হয়েছে। সেখানে আদিবাসী একটা পাড়া আছে, আদিবাসী। গোবরডাঙ্গায় 2 থেকে 3টি জায়গা আছে যেখানে আদিবাসী শিডিউল ট্রাইব থাকে। সেখানটায় ওটা শিডিউল ট্রাইব ছিল। সেই শিডিউল ট্রাইব ছেলেমেয়েরা সেখানে উপস্থিত ছিল, আরও ছিল, তাদের নিয়ে প্রথম শুরু। ঠিক আছে, এই যে রবীন্দ্র নাট্য সংস্থা দীর্ঘ 29 বছর কাজ করছে, তো তোমাদের কোন কোন প্রযোজনা, মানে যেটা দর্শকদের এক প্রকার অন্তরে স্থান করে নিতে পেরেছে, যদি একটু বলেন। আমরা একসময় 2006-07 সাল থেকে শুরু করেছিলাম, টানা 10 সাল পর্যন্ত, 2010 পর্যন্ত আমরা একটা নাটক করেছি। সেই নাটকটা 5 বছর প্রায় করেছি। সেটা হচ্ছে কোন আগমন। সেই নাটকটা ভীষণ সাড়া জাগিয়েছিল বিভিন্ন জায়গাতে এবং প্রচুর শো হয়েছিল। মানে যদি হিসেব করা যায়, 5 বছরে না হলে 100-র উপরে শো হয়ে গেছে। আমার মনে হয় এই যাবৎ ওই নাটকটি সেই অর্থে দর্শকের ভীষণ কাছে লাগা। তারপরেও আরও অনেক নাটক আছে যে নাটকগুলো আমাদের কাছে খুব ভালো হয়েছে। পরবর্তীতে কংসবধ পালা নাটকটা খুব ভালো নাটক হয়েছিল, মাঝখানে সেটা বন্ধ হয়েছে, আবার নতুন করে সে নাটক তৈরি করা হচ্ছে। এই মোটামুটি আমাদের প্রযোজনাগুলো। এবং বর্তমানে একটা প্রযোজনা হচ্ছে বলাই, সে নাটকটা গত বছর ভীষণ ভালো গেছে, ভীষণ। এবং একটি বড়দের নাটক আবহমান, সেই নাটকটাও ভীষণ ভালো নাটক হয়েছে, কিন্তু আমরা সেটা কন্টিনিউ করতে পারিনি করোনার জন্য। আবার ভবিষ্যতে চিন্তাভাবনা আছে ওগুলো করা। মানে ছোটদের এবং বড়দের নিয়ে উভয় পক্ষকে নিয়েই কাজ চলছে রবীন্দ্র নাট্য সংস্থা। তো এই যে তাদের যে কাজ, এর মধ্যে বড়দের মধ্যে একটা নাটক থাকে যেটা খুব হিট করে, বা ছোটদের মধ্যে হিট করে, এই জিনিসটা যদি একটু বলো, কোন নাটকটা?
বড়দের নাটক তো এই ছোটদের পাশাপাশি বড়দের নাটকটাও আমাদের সেই প্রথম থেকেই শুরু হয়েছে বা চলছে। কিন্তু আমাদের ছোটদের চর্চাটা একটু বেশি হয়, কারণ যেহেতু ছোটদের সময়টা বেশি পাওয়া যায়। এই বড়দের চর্চাটা একটু কম হয়, কারণ বড়রা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে। সেই জন্য বড়দের চর্চা লাগাতার হয়, একই সঙ্গে হয়, কিন্তু একটু কম। নাটকের তো একটা নাটক তৈরি করতে গেলে মঞ্চ, আবহ, সমস্ত কিছু মেকআপ, এভরিথিং সমস্ত কিছু নিয়েই তৈরি হয় একটা নাটক। তো সেখানে রবীন্দ্রনাট্য সংস্থাকে অন্যতমভাবে চিহ্নিত যদি আমরা করতে যাই, কোন দিক থেকে আমরা সেই দিক থেকে চিহ্নিত করতে পারবো? বা সেটা হচ্ছে আমাদের নাটকের বিশেষ করে স্ক্রিপ্ট এবং সংলাপ যেটা হয় সেটাকে আমরা বেশি গুরুত্ব দিই। মানে তাহলে এই যে প্রায় এতদিন ধরে কাজ করছো, করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে যেরকম এখন যে স্যালারি গ্র্যান্ট যেটা দিচ্ছে সরকার, সেক্ষেত্রে একটা দলকে চালিয়ে নিয়ে যাওয়া কতটা সুবিধা হচ্ছে, বা সেক্ষেত্রে যদি নাও সুবিধা হয়ে থাকে তো সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে বলে তোমার মনে হয়? না, এটা না একটা বিরাট সমস্যা। বরং যখন ছিল না, মানে এই যে সরকারি টাকা পয়সা যখন ছিল না, তখন সমস্যা ছিল। বরং অর্থ অনর্থের মূল ব্যাপারটা ছিল। মানে কি এখন সবাই জানে টাকা পায়, কারণ সে কত পায়, কি পায়, কেন পায়, কিভাবে পায়, এইটা নিয়ে কেউ ভাবে না। ফলে টাকা পায় মানে সেই টাকার অধিকার সকলের আছে, বাস্তবটা স্বাভাবিক তাই। ফলে সেই জায়গা থেকে একটা সমস্যা তৈরি হয়। এই কিন্তু খুবই সামান্য, মানে মানে কি বলবো, ওই মহাসমুদ্রে কাঠবিড়ালির সেই বালি ছড়ার মতো আমাদের সরকারি সাহায্য, এবং তাতে করে না মানে দেখা যায় যে বছরের শেষে গিয়ে যে সব দেনা দায় মেটানোর পরে হাতে সেই পেন্সিল থাকে, আর কিছু থাকে মানে সেই সেই জায়গা থেকে বলবো যে এই আমাদের কাছে ওইটা বড় কথা না, চর্চাটা বড় কথা। এবং আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। এই যে দীর্ঘদিন থিয়েটার চর্চা করতে গিয়ে অনেক মজাদার সম্মুখীন হয়েছে, তো সেই রকম যদি আমাদেরকে একটু মজার কোনো ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করো। একটা মজার ঘটনাই বটে। মজার সঙ্গে একটা সেটা হচ্ছে যে একবার আমাদের বিরাটি থেকে অনেক ভিতরে একটা জায়গায় নাটকের শো ছিল। সেই জায়গাটা তখন ট্রেনে যাতায়াত ছিল, এত পয়সা করি গাড়ি টাড়ি সব ব্যবস্থা ছিল না। তা সেই নাটকে আমাদের ওই একটা অ্যাটাচি ছিল, তার মধ্যে সাউন্ড সিস্টেম নিয়ে যেতে হতো। এইবার নাটক করতে সবাই যাচ্ছি, গিয়ে ওখান থেকে অটোতে করে আবার যেতে হয়। এবার নেমে ট্রেন থেকে নেমে সবাই অটো বুক করে অটোতে করে আমরা সেই জায়গা পর্যন্ত পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর দেখা যাচ্ছে যে সাউন্ডের যে সিস্টেম থাকে, যে অ্যাটাচিটা, সেটা নেই। কি হলো না, যার দায়িত্ব ছিল ট্রেন থেকে নামানো, সে নামায়। আচ্ছা, সে এক সাংঘাতিক, অথচ ট্রেন তো বিরাটি থেকে, অর্থাৎ বিরাটি থেকে ট্রেন চলে গেছে শিয়ালদা। তখন দু তিনটি ছেলে ওই সবাই ছোট ছোট, তখন কেউ 11 12 পড়ে, কেউ ফার্স্ট ইয়ারে পড়ে, এইরকম ছেলে মেয়ে তারা কেউ বেলঘড়িয়া স্টেশন চলে গেল, বিরাটি থেকে বেলঘড়িয়া স্টেশন কাছাকাছি চলে গেল। কেউ বিরাটি স্টেশন গেল, গিয়ে কেউ শিয়ালদা গেল, শিয়ালদা চলে গেল, ওদের বিরাটি থেকে ওই বেলঘড়িয়া থেকে শিয়ালদা গেল। গিয়ে এইবার ওই দাঁড়িয়ে আছে, তখন ফোন ছিল না, যে ফোন থাকবে এরকম ব্যবস্থা ছিল না। ফলে ওই স্টেশন প্ল্যাটফর্মে নামছে, আর ওই যে যখন ট্রেন দাঁড়াচ্ছে আর ওই আসছে, কি বলে, যারা ওই ড্রাইভার বা গার্ড বেরোচ্ছে, তখন তাদের কাছে দাদা এটা কত নম্বরে দিল, এটা কোন ট্রেন ছিল, তখন একজন বললো যেটা বনগা ছিল, আমি ছিলাম সেখানে, ওই ছেলেমেয়েরা গেছিল, আমি তো নাটকে যাই। তখন সে একজন ড্রাইভার গার্ড বললো এই তো আমি বনগা লোকাল থেকে এলাম, তখন কত নম্বরে দিয়েছে অমুক। তখন সেই ছেলেরা দৌড়ে সেখানে গিয়ে যত নম্বরে কম্পার্টমেন্ট উঠেছিল সেখানে গিয়ে সেই অ্যাটাচি দেখলো সেখানে আছে, সেখান থেকে নিয়ে তারপরে তারা আবার ওই বেলঘড়িয়া থেকে পৌঁছে সেই নাটকটা আমরা অভিনয় করি। আমাদের নজরে বাংলার পক্ষ থেকে গোবরডাঙ্গা রবীন্দ্রনাট্য সংস্থাকে অসংখ্য ধন্যবাদ। এটা ভূতলা হচ্ছে কি? আরে বল কেন, কি বলছিল? বলছিল যে আমার শ্বশুর নাকি একবার দারোগা সেজে গ্রামে এসেছিল, তা কেউ নাকি চিনতে পারেনি, সবাই ভেবেছে সত্যি সত্যি দারোগা এসেছে। আর কিছু বলে নাই, আর কিছু বলে নাই। আমার কোনদিন যদি বাপে পাই না। রে বাবা, কি থেকে কি? হ্যাঁ গো, ওই অজর মহাজনের নাম শুনে তুমি আবার চটে যাও কেন? চুপে যাই বটে, মাথায় রক্ত উঠে যায়। আমি তোমার কেউ লয়, বলো না, মুখে বলো নাই কেন, বলো না গো। আরে কাঁদিস না রে পাখি, কাঁদিস না, মোর অন্যায় হয়েছে, কাঁদিস না। ওই আর কখনো তোমাকে মহরমে শাস্তে বলবো ক্লাই, কখনো নয়। রে কাঁদিস না রে বাবু, কত চিন্তায় থাকে মানুষ।